সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অতিথি। আমাদের সাথে আছেন লেখক, সাংবাদিক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। দর্শক, আপনারা জানেন গত 3-4 দিন ধরে বাংলাদেশে রাজনৈতিক এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্কে টানপেরণ চলছে এবং আজকে যেই সময় আমরা কথা বলছি তখন আসলে এই উত্তেজনা বা টানপেরণ কিছুটা নিয়ন্ত্রণে এবং কিছুটা স্থিতিশীলতা দেখা দিয়েছে। এদিকে আজকে কিছুক্ষণ পরই প্রধান উপদেষ্টার সাথে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দ দেখা করবেন, সাক্ষাৎ করবেন এবং নাহিদ ইসলাম আজকে একটি ব্রিফ করেছেন। তিনি ৭১, ২৪ এবং জুলাই ঘোষণা, এই তিনটিরই রোডম্যাপ একসাথে ঘোষণা করবার জন্য আজকে আবার দাবি জানিয়েছেন। আমিন ভাই, বাস্তবতা যখন এমন, তখন আপনাদের মতো যারা রাজনীতি নিয়ে একটু ভাবেন, আপনারা আসলে কোন বিষয়টি একেবারে টপে চলে আসছে এখন ভাবনার? এখন ভাবনায় নির্বাচন। সেনাপ্রধান যখন অফিসার্স অ্যাড্রেসে খুব পরিষ্কার করে কয়েকটা কথা বলেছেন যে তিনি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এবং আপনি আরেকটু পেছনে ফেরেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরের মাসেই গত বছরের সেপ্টেম্বরে তিনি রয়টার্সকে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে তিনি চান যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। তো সেই 18 মাস হয় বেসিক্যালি আগামী বছরের ফেব্রুয়ারি। কিন্তু এবার কিন্তু তিনি আরেকটু 2 মাস এগিয়ে এলেন। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এবং তিনি কিন্তু 1 জানুয়ারি একটি নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, এটিও মেনশন করেছেন যে নতুন বছর শুরু হবে নতুন সরকারের হাতে, এরকম মিন করেছেন তিনি। তো এইটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার যে এখন সোশ্যাল মিডিয়া অনেকে এই প্রশ্ন তুলছেন যে সেনা প্রধান তিনি এরকম রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে পারেন কিনা, তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন কেন, তিনি কেন বলবেন যে এতদিনের মধ্যে নির্বাচন হতে হবে, এটি তো সরকারের কাজ, এরকম অনেকে বলবার চেষ্টা করছেন। কিন্তু দেখেন, গত 9.5 মাস ধরেই, মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনাবাহিনী মাঠে আছে এবং তারা দীর্ঘদিন ধরে বিচারিক ক্ষমতা সহ মাঠে। তাহলে একটা দেশে এত লম্বা সময় ধরে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মাঠে, পুলিশ আছে, তারপরেও আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মনে কি খুব স্বস্তি এসছে? সেনাবাহিনীও কিন্তু প্রশ্নের মুখে পড়ছে যে আপনারা বিচারিক ক্ষমতা সহ মাঠে থাকবার পরেও কেন এই অন্তত মবটা বন্ধ করা যাচ্ছে না কেন? আদালত প্রাঙ্গণে কয়েকদিন আগেও একজন সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজের গায়ে জুতা নিক্ষেপ করা হলো, ডিম ছুঁড়ে মারা হলো। এখন একজন আসামি তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সে ফ্যাসিস্ট হোক যাই হোক, আদালত প্রাঙ্গণে তার দিকে এই যে জুতা নিক্ষেপ করা, ডিম ছোড়া, এটা কোনো সভ্য রাষ্ট্রে হয় না। মানে এটা ক্ষোভ, যতই ক্ষোভ হোক, আদালত প্রাঙ্গণ ডিফারেন্ট জায়গা। সেই ক্ষোভ তাহলে আপনি তো একজন আসামিকে সিকিউরিটি, মানে সেই নিরাপত্তা দিতে পারছেন। ইভেন সেই ডিম গিয়ে পড়লো পুলিশের গায়েও। তা আপনি এখানে পুলিশের সুরক্ষারও তো প্রশ্ন। তাহলে আমি বলছি যে একটা এই যে মব তো বন্ধ হয় নাই, হচ্ছে না, তাহলে এইটা আর্মি নিজেও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যে তাহলে আপনারা কি করছেন? সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যেই সিচুয়েশন বিরাজ করছে তাতে সেনাপ্রধান মনে করেছেন এখন সরাসরি নির্বাচিত বা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু না হলে পরে এই জায়গা থেকে বেরোনো যাবে না। এবং তারপরেই আমরা দেখলাম। আপনার কাছে কি মনে হয়েছে সেনাপ্রধানের এই বক্তব্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের আস্থা বা যে টাই ছিল তাদের, সেই টাই কোনোভাবে লুজ হয়েছে? এটা মনে হতে পারে যে, কিন্তু উনি কিন্তু এরকম বলেন নাই যে সরকারের উপরে আস্থা নাই বা সরকারের সহযোগিতা করে যাবেন, সেই জায়গায় কিন্তু সেনাপ্রধান তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন যে দৃশ্যমান কোনো সংস্কার তো দেখলাম না। এবং তিনি আরো সিগনিফিকেন্ট কথা যেটা বলেছেন যে সংস্কার যে হচ্ছে, কি কি সংস্কার হবে ওনার সাথে তো কোনো আলোচনা হয় নাই। এখন সরকারে যারা আছেন তারা হয়তো বলতে পারেন যে সেনাবাহিনীর সঙ্গে আলাপ করতে হবে কেন, এরকম কথাও বলতে পারেন। ফলে একটা, তাহলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাস্তায় রাখতে হবে কেন? অনেকগুলো প্রশ্ন আছে। এই যে অনেক কেন তৈরি হয়েছে, এই অনেক কেন তৈরি হয়েছে বলেই সাধারণ মানুষ, রাজনৈতিক দলের একটা বড় অংশই মনে করছে যে এই কেনর উত্তর দ্রুত দেওয়া সম্ভব যদি একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। কিন্তু নির্বাচিত সরকার আসলেই এই সিচুয়েশনগুলো ওভার দ্য নাইট কি করে ওভার দ্য নাইট সমাধান হবে না। কিন্তু এই সরকার এসছে তো 9.5 মাস। 9.5 মাসে অন্তত বেসিক কিছু জায়গাতে পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু কিছু পরিবর্তন এসেছে। অন্তত করাপশনটা তো বন্ধ হয়েছে। করাপশন কোথায় বন্ধ হয়েছে? একেবারে মানে নিশ্চিহ্ন হয়নি, বাট কিছুটা তো নিয়ন্ত্রণে। আমার তো মনে হয় না করাপশন কোথাও বন্ধ হয়েছে।
কেন আপনার করাপশন মনে গুলো হচ্ছে তো হয় মূলত সরকারি অফিসে। হুম। সরকারি অফিসে তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য কোনো কিছুই কমেছে বলে অন্তত আমার কাছে তথ্য নাই। ইভেন ছোটখাটো ইস্যুতে আগে মানুষ যেরকম গিয়ে হয়রানির শিকার হতো, ইউএনও অফিস বলেন, ভূমি অফিস বলেন, ডিসি অফিস বলেন, ইভেন সরকারি হাসপাতালে আপনি যান না, কোথাও কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে আমার কাছে তথ্য নাই। যদি আপনার কাছে থাকে সেটা ভালো, ওয়েলকাম। ফলে আমি মনে করি এইসব কারণেই এখন নির্বাচনটাই ফোকাস, এবং সেই এবং ইস্যুতেই গত দুদিন আগে আপনি দেখেছেন যে পাল্টাপাল্টি এনসিপি 3জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং বিএনপির পক্ষ থেকেও 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এই যে পাল্টাপাল্টি পদত্যাগের যে মুখোমুখি অবস্থান, এই মুখোমুখি অবস্থানে তো সবচেয়ে বেশি হুমকিতে পড়ে যায় রাজনীতি। তা তো বটেই। এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি কিন্তু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান বা টুল। অবশ্যই তো সেই জায়গাটি BNP প্রশ্নবিদ্ধ সঙ্গে- হয়ে গেলে বাংলাদেশের গতিগন্তব্য কোথায় গিয়ে থাকে? বিএনপির সঙ্গে এনসিপির দূরত্বটা তো এখন খুব পরিষ্কার। আপনি দেখবেন যে এনসিপির যে ফেসবুক পেজ, সেখানে তারা প্রতিদিনই যেসব জিনিসপত্র দেন তার একটা বড় অংশ জুড়েই থাকে বিএনপির সমালোচনা। আবার বিএনপি নেতারা যখন কথা বলেন তাদের প্রধান টার্গেট থাকে এনসিপি, অ্যাজ ইফ এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলই না। তো একটা এখন পর্যন্ত ওই অর্থে ছোট দল যদি ধরে নেই, একটা প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম, এখন পর্যন্ত প্ল্যাটফর্ম সে, কিন্তু সে বিএনপির মতো একটা বড় দলের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হয়ে উঠলো, এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। তার এটা কেন হচ্ছে? অসম লড়াই হয়ে গেল। অসম লড়াই না, কারণ এনসিপি সরকার সমর্থিত, এটা খুব পরিষ্কার, এবং তারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, যারা এই দলের এখন নেতৃত্ব দিচ্ছেন। ফলে ধরে নেওয়া হয় যে তাদের শক্তিটা বা তাদের বেজ অনেক শক্তিশালী। আবার বিএনপির সঙ্গে একসময় যাদের সম্পর্ক খুব ভালো ছিল, ধরেন জামাতের সঙ্গেও নির্বাচন প্রশ্নে বা প্রধান উপদেষ্টার পদত্যাগের যে আলোচনাটা সম্প্রতি এসছে, সেই প্রশ্নে বিএনপির সঙ্গে জামাতের কিন্তু এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, এবং এই দূরত্বটা হয়তো বাড়বে। এবং ভবিষ্যতে আগামী নির্বাচনটা যদি ডিসেম্বরে হয়ও, কিংবা ধরুন প্রধান উপদেষ্টার যে প্রতিশ্রুত সময়ে জুনের মধ্যে, যে মাসে ধরুন মার্চ এপ্রিলেও যদি হয়, আমার ধারণা একটা বৃহত্তর অ্যালায়েন্স হবে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আদার যে ইসলামিক দল, এমনকি এনসিপিও হয়তো সেই অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত থাকতে পারে, বিএনপি হয়তো আলাদা হয়ে যাবে। ফলে এই কারণেই বিএনপি এখন বিএনপির বিরুদ্ধে এই কথাগুলো তারা বলছেন। এখানে শুধুমাত্রই যে সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে তা না, কিন্তু এখানে ভোট একটা বড় বিষয়, এটাও রাজনীতির তো অংশই। এবং আপনি এই সময়ের রাজনীতি, আপনি বললেন যে আলোচনার বিষয় কি, সংস্কারের বেলার একটা বড় জায়গা জুড়ে গত 2-3 দিন ধরে আছে প্রধান উপদেষ্টার পদত্যাগ। এবং 9.5 মাস পরে এসে উনি কেন এই কথাটা বললেন যে আমি ক্ষুব্ধ, হতাশ, এবং যদি কাজ করতে না পারে চলে যাওয়া ভালো? ওনার এই হতাশার কিন্তু এক ধরনের যুক্তি আছে, যেখানে কারণ উনি তো রাজনৈতিক কোনো সরকার না, রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন ওনার নাই। তো রাজনৈতিক এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক শক্তিগুলো মাঠে ছিল, তারা যদি ওনার সরকারকে বা ওনাকে যদি সহযোগিতা না করে, তাহলে তো ওনার জন্য কাজ করা অনেক কঠিন। সহযোগিতা করছে না কেন, সেই প্রশ্নটা, তো সেই জায়গায় সহযোগিতা করছে না কেন বা সহযোগিতা করছে না সেটাও মনে হয় না। সহযোগিতা তো করছেই, ঝামেলাটা অন্য জায়গায়। ঝামেলাটা হচ্ছে যে ওনাদের ক্যাপাসিটির সমস্যা। এই সরকারের শুরু থেকেই আমি একাধিকবার বলেছি যে এই সরকারে যারা আছেন অধিকাংশই ব্যক্তি জীবনে ভালো মানুষ। ধরুন ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমদ, এরা তো ব্যক্তি জীবনে অত্যন্ত ভালো মানুষ, সজ্জন মানুষ, পরিশীলিত মানুষ হিসেবে পরিচিত। ইভেন অধ্যাপক আসিফ নজরুল, ব্যক্তি জীবনে আমরা ওনাদেরকে চিনি। কিন্তু ভালো মানুষ, সৎ মানুষ, নীতিবান মানুষ আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস তো না। রাষ্ট্র একটা হাইলি পলিটিক্যাল ইনস্টিটিউশন। একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন চালাতে গেলে পলিটিক্যাল লোক হইতে হয়। যে কারণে এই 9.5 মাস ধরে আমরা দেখলাম যে আপনাদের আন্তরিকতা যতই থাকুক না কেন, গোছাতে পারছে না, তো কোথাও তো নিয়ন্ত্রণ নিতে পারছে না। যে বললাম, একটা মব যদি একটা সরকার 9.5 মাসে নিয়ন্ত্রণ করতে না পারে, পুরোপুরি নিয়ন্ত্রণ, অনেক জায়গায় নিয়ন্ত্রণ হয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারে, এবং যদি সরকার এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে না পারে, তাহলে তো সরকার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। অর্থনৈতিক অবস্থা কি খুব ভালো? ধরেন আপনি যদি আপনার পরিচিত ব্যবসায়ী, মিড লেভেলের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তারা দেখবেন যে তারা হতাশ। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা এখন নিয়ন্ত্রণে এসছে, চুরি ছিনতাই অনেকটা কমেছে, কিন্তু কাঙ্ক্ষিত যেই সংস্কারের কথা বলা হচ্ছে, যেই শব্দটা গত 9.5 মাস ধরে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, সেই সংস্কার কোথায় হচ্ছে আসলে? ইতিবাচক সংস্কার বা ইতিবাচক পরিবর্তন কোথায় হচ্ছে? এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন আছে বলেই কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে দাবি উঠছে যে তাহলে বোধহয় ভাই আপনারা নির্বাচন দিয়ে চলে যান, তাহলে একটা পলিটিক্যাল সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক। সেই সরকারটি যদি কোয়ালিশন সরকারও হয়, ধরুন বিএনপি বা অন্য কোনো দল এককভাবে যদি সরকারটি নাও গঠন করে, একটা কোয়ালিশন সরকারও যদি হয়, মানুষের মধ্যে একটা প্রতীতি জন্মায় যে হয়তো এই একটা আনসার্টেনিটি, একটা আনস্টেবিলিটি। এবং 5ই আগস্টের পরে যেটা অসুবিধা বাংলাদেশের জন্য হয়েছে, যে এমন সব গ্রুপ, এমন সব শক্তি তারা
ফোকাসড হয়ে গেছে, র্যাডিক্যাল গ্রুপ, অ্যানার্কিস্ট গ্রুপ, তারা ভাবছে যে এখন দেশটা আমাদের, আমরা যা বলবো তাই হবে। বাংলাদেশে যা আমরা মানে আকাঙ্ক্ষা করি না, প্রত্যাশা করি না, যে এখানে তো একটা উদার গণতান্ত্রিক পরিবেশে আমরা বড় হয়েছি, তাই না? গণতন্ত্র এখানে প্রশ্নবিদ্ধ থাকলো, একটা সার্ট অফ মানে মিনিমাম গণতন্ত্র তো ছিল, এবং এদেশের মানুষ তো উদার ধর্মীয় ইস্যুতে। কিন্তু এখানে একটা গোষ্ঠী মনেই করে যে এখন এইটা একটা ইসলামিক বিপ্লব, শরিয়া আইন চালু করে দিতে হবে, রাস্তায় মেয়েদের নিগৃহীত করা, ইভেন যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপরে এক ধরনের ভয়ভীতি তৈরি করে, এই কাজগুলো হয়েছে। তো তাহলে এগুলো হবে কেন? প্রফেসর ইউনূস এগুলো ইন্টারন্যাশনাল যতটা হয়েছে তার চেয়ে বেশি ছড়িয়েছে তো বেশি এখন। তো তাই মানে এইটা পরিসংখ্যানের বিষয়, যে এখন তো যে কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আসে। আবার এটি কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরাও এটিকে বেশি বেশি বানিয়ে প্রচারও তো এখন করছে। এটা তো আপনি প্রমাণ করতে হবে যে কোনটা বানানো কোনটা সত্য। কিন্তু মানুষের জনমনের ধারণাটা কি, সাধারণ মানুষের মধ্যে কি আস্থাটা তৈরি হয়েছে যে হ্যাঁ এই সরকার খুব ভালো কাজ করছে, ওনারা থাকুক? ধরেন এই সমস্ত জায়গায় যদি মানুষের মনে কনফিডেন্ট থাকতো যে না এই সরকার ভালো কাজ করছে, আমরা খুব হ্যাপি, তাহলে বিএনপি তো বলেন আর সব দল মিলেও যদি বলতো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, মানুষ সরকারের পক্ষে দাঁড়াতো যে না আমরা চাই এই সরকার আরো দীর্ঘ সময় থাকুক, কারণ কন্টিনিউ আমরা চাই পরিবর্তনটা হোক। সাধারণ মানুষ সেটা মনে করে। ফলে এইটা বড় সংকটের জায়গা হয়েছে যে 9.5 মাসে সরকার যদি একটা দৃশ্যমান ভালো পরিবর্তন দেখাতে পারতো, নিউট্রাল রোল প্লে করছে তারা সেটা দেখাতে পারতো, কোনো দলের প্রতি তাদের মানে ফ্যাসিনেশন বা সমর্থন নাই, এই র্যাডিক্যাল গ্রুপগুলোকে তারা কিভাবে কোনো নিয়ন্ত্রণ করতে পারছে কি? তা আমার তো মনে হয় না। ফলে এইটা যদি না পারে তারা, তাহলে তো মানুষ এখন মনে করবে আচ্ছা ঠিক আছে তাহলে নির্বাচনটা হয়ে গেলেই ভালো। ইভেন আপনি আমার স্পেসিফিকভাবে বলি, জুলাই আন্দোলনে যে সব বিশিষ্ট জন খুব শক্তভাবে পক্ষে ছিলেন আন্দোলনের, তাদের অনেকেই সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভলি লিখছেন যে তারাও মনে করেন যে এখন দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত। এই হতাশাটা তৈরি হয়েছে তো, এবং সেই হতাশাটা কিন্তু ট্রান্সফার হয়েছে প্রধান উপদেষ্টার মধ্যেও। তিনিও হয়তো এখন মনে করছেন যে আমি সাপোর্ট পাচ্ছি না, যেভাবে করতে চাচ্ছি সেভাবে হচ্ছে না, তাহলে চলে গেলেই বোধহয় ভালো। কিন্তু এটা এক ধরনের আত্মসমর্পণ। আপনি চলে গেলে সমাধান না, আপনি উনি যদি চলে যান সেটা আরো একটা নতুন এনার্কি তৈরি করবে। এই শহীদরা তাহলে কেন প্রাণ দিল? উনি চলে যাবেন কেন? ওনাকে তো কেউ চলে যেতে বলে নাই, তো কেউ তো দাবি করে নাই যে উনি চলে, ইভেন বিএনপি তো বলে নাই যে আপনি চলে যান। বিএনপি বলেছে যে আপনি একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। বিএনপির মানে দাবি আপত্তিটা কোথায়, যে আপনি বারবার বলছেন যে ডিসেম্বর থেকে জুন, মাঝখানে তো 6 মাস, এইটা তো কোনো টাইম লাইন না, আপনি স্পেসিফিক করেন না যে আচ্ছা ঠিক আছে মিড মার্চ হচ্ছে রোজা, আমরা মিড ফেব্রুয়ারি আমরা জানুয়ারিতে ভোটটা করব, অথবা এপ্রিলে করবো, আপনি স্পেসিফিক বলেন না। আর বিএনপির সমস্যাটা হলো যে তারা মনে করছে যে এই যে ডিসেম্বর টু জুন এই যে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হচ্ছে, বিএনপি মনে করে এইখানে বোধহয় সরকার কোনো ধরনের মানে এক ধরনের ইন্টেনশন নিয়ে তাদের প্রশ্ন হয়তো তৈরি হয়েছে। এবং আদৌ কি এখানে প্রশ্ন করবার মতো কোনো বিষয় আছে? না, আছে তো অবশ্যই, কারণ আপনি 6 মাস কেন আপনি টাইম লাইন দিচ্ছেন মাঝখানে? 6 মাস কেন? আপনি 2 মাস যদি বলতেন যে আচ্ছা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, প্রশ্নটা উঠতো না। আপনি বলতেন যে মার্চ থেকে জুনের মধ্যে হবে, আপনি বলছেন কি ডিসেম্বর থেকে জুন, 6 মাস। হোয়াই 6 মাস? তো এইটা একটা। আরেকটা কারণ আমি বলেছি আরেকবার যে কোন নির্বাচন আসলে, এইটা নিয়ে খুব ধোঁয়াশা আছে, যে এইটা কি জাতীয় সংসদ নির্বাচন, এটা কি গণপরিষদ নির্বাচন, এটা কি হানা ভোট মানে গণভোট, নাকি স্থানীয় সরকার নির্বাচন? এনসিপি শুরু থেকেই বলছে যে তারা গণপরিষদ নির্বাচন চায়, এবং তারা এখন বলছে যে জাতীয় নির্বাচনের অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। তাদের যুক্তিটার সঙ্গে আমি একমত, যে যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয় নির্দলীয় সরকারের অধীনে, তাহলে সরকারের বা কোনো রাজনৈতিক দলের সরাসরি প্রভাব থাকবে না, নির্দলীয় কিছু ভালো লোক বেরিয়ে আসবেন স্থানীয় সরকারে, ধরেন সেটা উপজেলা হতে পারে, ইউনিয়ন পরিষদে হতে পারে। কিন্তু দলীয় সরকারের অধীনে যখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, তখন হয় কি লোকাল এমপির ভাতিজা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার ওয়াইফ হয় উপজেলা ভাইস চেয়ারম্যান, তার শ্যালক হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু নির্দলীয় সরকারের অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হয়ে যায় সত্যি সত্যি, ধরেন জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে, মার্চ এপ্রিলে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হয়, তখন কিন্তু সত্যি সত্যি আপনি এক ঝাঁক ভালো জনপ্রতিনিধি পাবেন। আমি এনসিপির সঙ্গে এই জায়গাটা একমত। প্রবলেমটা অন্য জায়গায়, যে সরকার তো পরিষ্কার করছে না যে হ্যাঁ আমি জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচন করব, এবং তাদের একটা দাবি কি সংবিধান পুনর্লিখন করার জন্য গণপরিষদ নির্বাচন। এইটা একটা র্যাডিক্যাল দাবি, বিএনপির সঙ্গে একমত হবে না। এবং আমার ধারণা যে বিএনপি একমত না হলে এটা বাস্তবায়ন করা কঠিন সরকারের জন্য, কারণ তারা মনে করে সংবিধান পুনর্লিখন করে তারপরে গণপরিষদ হয়ে এরপরে জাতীয় নির্বাচন, এটা খুব লম্বা সময়ের ব্যাপার। ফলে সরকারের সঙ্গে বিএনপির দূরত্বটা আমি যেটা বুঝি যে এই যে ডিসেম্বর টু জুন তারা স্পেসিফিক করছে না, এবং কোন নির্বাচন সেটা স্পেসিফিক, সরকারের স্পেসিফিক করতে হবে যে না আমরা এই 2 মাসের মধ্যে একটা টাইমলাইন দিবে যে আমরা জাতীয় নির্বাচন করব, অথবা স্থানীয় সরকার নির্বাচন করব, অথবা হানা ভোট করব। এইটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না।
কিন্তু আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা, যখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যখন পদত্যাগ করতে চাচ্ছিলেন বা উনি হতাশ হয়ে গেছেন, তখন অপর যে উপদেষ্টারা রয়েছেন তার উপদেষ্টা মণ্ডলীতে, তাদের কাছ থেকে আমরা কিন্তু কোনো তথ্য পাচ্ছি না, তারা একেবারে চুপচাপ হয়ে গেছেন। এটির কারণ একজন বিশেষ সহকারী ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। প্রথমে উনি লিখলেন যে উনি পদত্যাগ করবেন না, একটা বড় ব্যাখ্যা উনি দিলেন। কিছুক্ষণ পরে সমালোচনা হবে, উনি আবার সেই পোস্টটি রিমুভ করে আবার উনি দিলেন যেটি আমার ব্যক্তিগত মত, কেউ দয়া করে নিউজ করবেন না। তো একটা দায়িত্বশীল পদে থেকে আপনি এমন পোস্ট কেন দেন যে 1 ঘন্টার মধ্যে রিমুভ করতে হয়? আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দেন এবং রিমুভ করেন, এবং তিনি ক্ষমাও চান। এবং যখন মব ডেভিল হান্ট অপারেশন শুরু হলো, তখন উনি একটা পোস্ট দিয়েছিলেন যে যদি মব বন্ধ না করেন তাহলে এই মব ডেভিলদের বিরুদ্ধে অপারেশন হবে। সমালোচনার শিকার হলেন, মবের শিকার নিজে হলেন তিনি, মানে সোশ্যাল মিডিয়ায়। আবার সে ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন। তাহলে আপনি একটা দায়িত্বশীল পদে থেকে ঠাস করে একটা কমেন্ট স্ট্যাটাস কেন দিতে চান, আবার সেটা রিমুভ করতে হয় কেন? আর অন্যান্য উপদেষ্টারা যেটা বললেন যে এখন প্রধান উপদেষ্টা এক ধরনের অভিমান থেকে বলেছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে বিরক্ত হয়ে হতাশ হয়ে বলেছেন। এটা নিয়ে অন্য উপদেষ্টার কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। এটা একদমই সিচুয়েশন নিয়ে তো কথা বলা উচিত। সেজন্য আজকে তো বৈঠক হবার কথাই, মানে আমরা যখন অনুষ্ঠান করছি ততক্ষণে বৈঠক হয়তো শুরু হয়ে গেছে, যে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে বৈঠক হবার কথা। এইটা উনি বলেছেন, আমি যেটা বুঝি, পলিটিক্যাল পার্টিগুলোর উপর এক ধরনের চাপ দেওয়ার জন্য। আজকের বৈঠকে কি হতে পারে না, এখন তো আমি জানি না বৈঠকে কি হবে। বৈঠকে বিএনপি গিয়ে তাকে বলবে যে আপনি যাবেন না, আপনি নির্বাচনটা করা পর্যন্ত থাকেন, এবং উনি যদি চলে যান, প্রফেসর ইউনূস যদি সত্যি সত্যি পদত্যাগ করেন, তা আরেকটা জটিলতা তৈরি হবে। তখন প্রশ্ন উঠবে যে তাহলে নতুন প্রধান উপদেষ্টা কে হবেন? সেই নতুন লোকটি খুঁজতে গিয়ে আর এক ধরনের জটিলতা তৈরি হবে। ফলে প্রধান উপদেষ্টা চলে যাওয়াটা আমি সমাধান মনে করি না। আমি মনে করি যে এটা একটা সংকটের সূচনা। কিন্তু আরেকটি আলোচনাও কিন্তু বেশ ডালপালা ছড়িয়েছে বা পাখা মেলেছে, সেটি হচ্ছে যে জাতীয় সরকার গঠনের একটা, এই আলোচনাটা শুরু থেকে ছিল। আমার মনে হয় এটা হবে না। জাতীয় সরকারের আলোচনাটা আগস্টেই ছিল, যখন অন্তর্বর্তী সরকার হয়। আমি নিজেও একটা পত্রিকা লিখেছিলাম যে এই যে ফরম্যাটে সরকারটি করা হয়েছে, এটা খুবই দুর্বল একটা সরকার হলো। এই সরকারের পক্ষে দীর্ঘদিন শাসন করা, রাষ্ট্র পরিচালনা করা ভেরি ডিফিকাল্ট হবে। এবং আমি তখনই আগস্টেই আমি সম্ভবত একটা পত্রিকা লিখেছিলাম এটা উচিত ছিল জাতীয় সরকার করা, এবং সেটা অবশ্যই সবগুলো প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টিগুলো থেকে 1-2 জন করে নিয়ে 30-35 জনের একটা বডি, এরা অন্তত 1-1.5 বছর বা 2 বছর দেশটা চালাক। ওনারা তখন এটা করেন নাই, করতে পারেন নাই, কোনো একটি নির্দিষ্ট দলের ভেটোর কারণে হয় নাই। এটা ওনাদের তরফে অভিযোগ, সরকারের তরফে, আমি নামটা না বলি, যে তারা সেই পলিটিক্যাল পার্টি মনে করেছে যদি জাতীয় সরকারটা হয়ে যায় তাহলে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, ইলেকশনটা পিছিয়ে যাবে। তো সেই দলটা মনে করেছে দ্রুত ইলেকশন হয়ে গেলে তারা ক্ষমতায় আসবে, ফলে তারা জাতীয় সরকারের মডেলে যায় নাই। আরেকটা তারা হয়তো ভেবেছিল যে এই জাতীয় সরকার যদি করে তাহলে তো এখানে ওই পার্টির থাকবে 2 জন, জামাতের 2 জন, গণসংহতি আন্দোলনের 1 জন, তাহলে তো সব পার্টি তাদের পার্টি সমান হয়ে যায়। এরকম একটা ধারণা আমি জানি না ছিল কিনা। ফলে এখন আবার নতুন করে আলোচনা এসছে। যদি তাই হয়, যদি আপৎকালীন একটা জাতীয় সরকার হয়, আমার মনে হয় জিনিসটা ভালো হবে এই অর্থে, কিন্তু ম্যান্ডেট করে দিতে হবে যে ভাই জাতীয় সরকার হলো, প্রফেসর ইউনূসী মাথার উপরে থাকলেন, জাতীয় সরকার এই যে উপদেষ্টা পরিষদে যাদের নিয়ে বিতর্ক হয়েছে সাম্প্রতিক সময়, যাদের নিয়ে বিতর্ক হয়েছে এবং যাদের অদক্ষতা প্রমাণিত, এসব লোকগুলো বাদ দিতে হবে। ধরেন যারা এই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রশ্নে ক্যামোফ্লাজ তৈরি করেছেন, আমি নাম না বলি, এটা মানুষ এখন জানে, এদেরকে রাখা যাবে না। এদেরকে বাদ দেন, বাদ দিয়ে সত্যি সত্যি পলিটিক্যাল কিছু লোক নিয়ে আসেন। ইভেন দেশের অর্থনীতির অবস্থা খারাপ, ব্যবসায়ীদেরকে, একটু ভালো ব্যবসায়ী আছে না, সবাই তো দুর্বৃত্ত না, কিছু ভালো ব্যবসায়ীকে আপনি যুক্ত করেন, সবাই 1-2 জন সেনা কর্মকর্তাকে যুক্ত করেন যারা দেশপ্রেমিক, এদেরকে যুক্ত করে সত্যি সত্যি একটা 20-25 জনের জাতীয় সরকার করে ম্যান্ডেট দিয়ে দেন 6 মাস। ধরেন এখন তো মে, আপনি বলেন যে ডিসেম্বরের কত তারিখে নির্বাচন হবে, এই জাতীয় সরকার এতদিন পর্যন্ত দায়িত্ব পালন করবে। এর মধ্যে তার দায়িত্ব হবে মোটা দাগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং যেই অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে সেই অস্ত্রগুলো উদ্ধার করেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে মবটা বন্ধ করেন, যেই দলের হোক, যেই সংগঠনের হোক, 0 টলারেন্স, একদম 0 টলারেন্স, এটা করেন। যেই ফ্যাক্টরিগুলো 5 আগস্টের পর থেকে বন্ধ হয়েছে, মালিকেরা পলাতক, ফ্যাসিস্টের দোষর অভিযোগে, সেই কারখানাগুলো সরকারের নিয়ন্ত্রণে চালু করেন। আচ্ছা, একজন শ্রমিকের তো কোনো অপরাধ নাই, আমার মালিক অপরাধ করেছে, সে বিদেশে পালিয়ে গেছে, ধরে নিচ্ছি, আপনি তাকে ধরে এনে বিচার করেন, তার জেল দিয়ে দেন, কিন্তু আমার বেতন তো বন্ধ, আমার ফ্যাক্টরিটা বন্ধ, আমার দোষটা কি ভাই? তাহলে সরকারের উচিত হবে এই ফ্যাক্টরিগুলো চালু করা, সকল প্রতিষ্ঠানে এই যে দুর্নীতির কথা আপনি বলেছিলেন যে কমেছে, আমার মনে হয় কমে নেয়। তাহলে এই জাতীয় সরকার যদি হয়, তাদের দায়িত্ব হবে একদম 0 টলারেন্স, যে ওই যে হাসনাত আব্দুলের কথা, ঘুষ দিলে ঘুষি,
ঘুষ চাইলে ঘুষ, এটা প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে আসা যে আপনি দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন। এইটা যদি করা যায় না, জাতীয় সরকার যদি সত্যি সত্যি করা যায় 6 মাস 7 মাস একটা ম্যান্ডেট দিয়ে যে এই বেসিক এর বাইরে কোনো কাজ করবেন না, 4টা-5টা দায়িত্ব করবেন এবং আপনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে আপনি ভয় চলে যান। কিন্তু সেইটার চান্স কম, কিন্তু হওয়া উচিত এটা। কিন্তু আমিন ভাই, এই রাজনৈতিক দলগুলোর আমরা আরেকদিন আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে যে সকল রাজনৈতিক দল বা বিশেষ করে এই জুলাইয়ের স্টেক হোল্ডার যারা, যতক্ষণ না পর্যন্ত তারা এক সুরে কথা বলবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে কিন্তু আমি আপনার সাথেই বলেছি যে বিএনপি, জামাত, এনসিপি এই সিচুয়েশনে কি আসলে এক সুরে কথা বলার সম্ভাবনা আপনি দেখেন? সম্ভাবনা কম দেখে, কিন্তু বলতে হবে যদি এই সময় বাংলাদেশটা তো 5 আগস্টের পর থেকে একটা ক্রান্তিকালের মধ্যে আমরা কিন্তু আরো বেশি জটিলতায় ঢুকে যাচ্ছি। কিন্তু এখন যদি এনসিপি মনে করে যে না আগে গণপরিষদ ভোট হতে হবে, আগে লোকাল গভর্নমেন্ট ভোট হতে হবে, আগে বিচার শেষ করতে হবে, আগে সংস্কার শেষ করতে হবে, আর বিএনপি যদি বলে না কিছুই লাগবে না, আগে নির্বাচন দেন, জামাত এনসিপি যদি একই সুরে কথা বলে, অর্থাৎ যেই টোনে এতদিন ছিল এই একই টোন যদি থাকে তাহলে দেশের অবস্থা খারাপ। এখন আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত এবং বিএনপির বৈঠকের পরে আমার মনে হয় একটা ওয়ে আউট তৈরি হবে এবং সত্যি সত্যিই এনসিপি যত ছোট দলই হোক না কেন, নিবন্ধন তার থাকুক বা না থাকুক, একই টেবিলে যদি তারা এই 3টি দল প্রধানত বসতে না পারে, বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় স্বার্থে যে আমরা ঠিক আছে হয় জাতীয় সরকার হবে অথবা হবে না, কিন্তু একটা স্পেসিফিক রোডম্যাপ আপনাকে দিতে হবে যে আমি এই যে ডিসেম্বর থেকে জুন এই রোডম্যাপটি এদের সাথে বসে এরা এবং এগ্রিড হতে হবে। এই 3টা দলের অন্ততপক্ষে প্রাথমিকভাবে 3টি দলের এবং সকল দল হলে আরো ভালো। আমি বলেছি মেজরিটি, ধরেন এর সঙ্গে এই 3টি দলের পরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীরে, খুবই গুরুত্বপূর্ণ। বাম দলগুলো আসতে হবে, জুনায়েদ সাকির, গণসংহতি আন্দোলন, আসতে হবে, মান্না ভাই দল আসতে হবে, সবাইকে আসতে হবে, একসঙ্গে এসে বলতে হবে যে ভাই আপনি জাতীয় সরকার করেন অথবা না করেন, করতে পারলে ভালো, কিন্তু আপনি একটা সুনির্দিষ্ট টাইমলাইন দেন। এই ডিসেম্বর থেকে জুন এটা হবে না, আপনি বলেন যে ডিসেম্বরেই ভোট হবে, অথবা বলেন যে মার্চে হবে, একটা মাস বলেন, অথবা 2 মাস বলেন যে ডিসেম্বর থেকে জানুয়ারি, কিংবা বলেন যে আপনি এপ্রিল থেকে জুন, এই ক্যামোফ্লাজ রাখেন এবং সেটা বলে দেন যে কোন ভোট, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা পরিষ্কার করে বলেন। আর যদি বলেন যে না আমরা আগে একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে চাই, কিছু ভালো মানুষকে জিতিয়ে আনার, সেটা পরিষ্কার করে দেন, সেখানে পলিটিক্যাল ঐকমত্য লাগবে। এখন বিএনপি যদি বলে দেয় যে না আমি আগে পলিটিক্যাল লোকাল গভর্নমেন্ট ইলেকশন চাই না, রাজনৈতিক দলগুলো এক দল আরেক দলের বিরুদ্ধে কিন্তু মব উস্কাচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। তাতে আলটিমেটলি তো ভাই দেশের ক্ষতি হচ্ছে। মানে এতে কিন্তু আওয়ামী লীগ এখানে স্পেস পেয়ে যাচ্ছে কিনা, আওয়ামী লীগ এখন আর আলোচনায় অতটা প্রাসঙ্গিক কিনা, ধরেন যেই রাজনৈতিক দলটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং গত 2 দিন ধরে কিন্তু পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের হুইসপার করার চেষ্টা করছে, সেইটা করবে, এইটার খুব একটা ইম্প্যাক্ট আছে বলে আমার মনে হয় না এখন। কারণ হলো একটা দল যখন অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়, তারপরে আবার আপনি তাকে আনুষ্ঠানিকভাবে আইনিভাবেই তো তার এখন কার্যক্রম করা নিষেধ, ফলে এরকম বাস্তবতায় তার অনেক কিছু করে ফেলা কঠিন, যদি না কোনো পলিটিক্যাল পরিবর্তন হয় বা অন্য কোনো পরিবর্তন হয় বা অন্য ধরনের কোনো কনস্পিরেসি না, অন্য ধরনের কিছু, সেটাই কনস্পিরেসি বলে। কিন্তু কনস্পিরেসি কি আপনি সম্ভাবনা না আমি দেখি না, কারণ কি দিন শেষে আমার কাছে যেটা মনে হয় যে একটা ঐকমত্য হবে, কারণ দিন শেষে প্রত্যেকেই তো বোঝেন যে এই যে বাংলাদেশের একটা আসার জায়গা আছে কি, দেখেন বড় একটা বিপদের মধ্যে আমরা পড়ে যাচ্ছিলাম প্রায় করিডোর ইস্যুতে, যে যদি এটা করিডোর, প্রথমে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে করিডোরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, নিরাপত্তা উপদেষ্টা তাই বলেছিলেন, সমালোচনা হওয়ার পর তারা বললেন যে না এটা করিডোর না, মানবিক চ্যানেল। তো আপনি করিডোর বলেন আর মানবিক চ্যানেলই বলেন, একটা প্যাসেজ তো বাংলাদেশের ভেতর দিয়ে একটা পথ তো আপনি দিবেন। এখন সেই পথ দিয়ে আপনি গম পাঠাবেন নাকি অস্ত্র পাঠাবেন আমরা তো জানি না, জাতিসংঘের তত্ত্বাবধানে হবে, তো জাতিসংঘ তো সবসময় তো আমেরিকার পারপাসে সার্ভ করে, তো সে এখান থেকে কি করবে আমরা তো জানি না। এই ইস্যুতে সেনাপ্রধান নিজেই সরাসরি বক্তব্য রাখলেন যে কোনো করিডোর মানে পলিটিক্যাল গভর্নমেন্টে সেই ডিসিশন নিতে হবে জনগণের সম্মতি সহ। ফলে এইটা হলো আসার জায়গা আমাদের, যে জাতীয় সার্বভৌমত্বর বিরুদ্ধে যদি কোনো স্টেপ সরকারও নিতে চায়, মানুষ কিন্তু সেটার বিরুদ্ধে দাঁড়ায়, ইভেন সেনাবাহিনীও এর পক্ষে দাঁড়ালো। এবং আমার মনে হয় পলিটিক্যাল কনসাসনেস ছাড়া কোনো কিছু হবে না। যদি এমন হয় যে না সত্যি সত্যি দেশ একটা বিপদে পড়ে যাচ্ছে, আর একটা যেমন নাহিদ ইসলাম গতকাল একটা ইঙ্গিত দিয়েছেন, আর একটা 1-11 করার ষড়যন্ত্র হচ্ছে, যদি সত্যি তাই হয় তাহলে দেখবেন যে একটা পলিটিক্যাল কনসাসনেস হবে। আমার মনে হয় দিন শেষে সবাই হয়তো এই উপলব্ধিতে আসবেন যে না দেশটা তো আমার, একটা পরিবর্তন অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আর একটা এনার্কির মধ্যে আমরা যেতে চাই না। এই শুভবোধের উদয়টা হতে হবে এবং অবশ্যই এই সমাধানটা পলিটিক্যাল টেবিলে হতে হবে। এবং যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে 48 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টা, এই মানে একেবারে
ক্রুশিয়াল 48 আওয়ার্স এরকম একটা আমার মনে ইয়ে হয় আছে। না পলিটিক্স আসলে কি অতটা ক্রুশিয়াল পলিটিক্স এইভাবে ইফতারির টাইম মেনে হয় না যে 6টা 22 ইফতার করবেন, বা রাজনীতি এইভাবে হয় না। 30 এপ্রিল আব্দুল জলিল বলেছিলেন না 30 এপ্রিল কি হয়ে যাবে, ট্রাম্প কার্ড 28 অক্টোবর কি হয়ে যাবে, এগুলো পলিটিক্যাল রেটরি, এগুলো কিছু হয় না। 48 ঘন্টা কি করবেন আপনি 48 ঘন্টা পরে? এত সহজ না। এইটা হলো সব এবং নেগোসিয়েশনের বিষয়, রাজনৈতিক একটা হয়ে যাবে একটাই হবে। আর একটা বিষয়, অভ্যন্তরীণ পলিটিক্সের বাইরেও আপনাকে যে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এমনই একটা ইম্পর্টেন্ট জায়গায় অবস্থান করছে জিও পলিটিক্যালি, এইখানে সবকিছু আপনার হাতে নাই। এইখানে বিদেশি শক্তিগুলো আপনি পজিটিভ অর্থে বলেন নেগেটিভ অর্থে বলেন, তাদের অনেক স্টেক আছে, তাদের অনেক রোল আছে, তাদের অনেক কথা বলার আছে। তারা সব তো এসে সোশ্যাল মিডিয়ায় বলবে না, আপনার সাথে এসে বলবে না, তারা তাদের মতো করে বলবে এবং এই পলিসি তারা বাস্তবায়নের আগে আউটও করবে না। ফলে তারা কোথায় কে খেলছে, ধরেন এই সময় আমেরিকা, এবং সেটি রাষ্ট্রের পক্ষে জানা সম্ভব, সরকারের পক্ষে জানা সম্ভব। সরকার তো আপনাকে আমাকে সবসময় বলবে না। ফলে এই ইন্টারন্যাশনাল শক্তিগুলো বাংলাদেশের যাদের স্টেক সবচেয়ে বেশি, ইন্টারেস্ট বেশি, ধরেন ইউএসএ, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, এই তো 4টা দেশ, প্রধানত রাশিয়া অ্যাপারেন্টলি, তারা এই সময় কি ভাবছে, ভেতরে ভেতরে কি করছে, সরকারের সঙ্গে তারা কি আলোচনা করছে, তাদের ভাবনাটা কি, তাদের ভাবনার মধ্যে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা, ইন্ডিয়ার সঙ্গে চায়নার কনফ্লিক্ট হচ্ছে কিনা, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার কনফ্লিক্ট হচ্ছে কিনা, মিল কতটুকু অমিল কতটুকু, তার উপর অনেক কিছু নির্ভর করবে। সব যে বিএনপি এনসিপি জামাতের উপর নির্ভর করছে তাও না, সব যে প্রফেসর ইউনূসের উপর নির্ভর করছে তাও না। এইখানে অনেকগুলো স্টেক আছে, ইফ এন্ড বাট আছে। আমরা শেষ করব আমিন ভাই, একেবারে শেষ দিকে আমরা দেখলাম যে সর্বশেষ আজকে সার্জিস আলমকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইশরাক হোসেনের শপথের যে শপথ নিতে আর বাধা নেই এরকম একটি আদেশ দিয়েছেন উচ্চ আদালত। সেই আদালতের রায় ঘোষণার পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। এই ইস্যুতে একজন আইনজীবী জসিমউদ্দিন সার্জিস আলমকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এটি দিয়ে আসলে শেষ করব। এনসিপির যেমন অনেক ভালো ভালো নেতারা রয়েছে, সম্ভাবনাময় নেতারা রয়েছে, অনেকে আবার না বুঝে এগুলো করছেন কিনা, বা অনেকের বিরুদ্ধে এত অভিযোগ কেন উঠবে না। আমি এই প্রশ্নে 2টা পার্ট উত্তর দিতে হবে আপনার। প্রথমত আদালতের প্রশ্নে, আদালত অবমাননার অভিযোগ, প্রধানত আদালত অবমাননার অভিযোগটা একটা ভেক্টর। কোন কথায় আদালত অবমাননা হয় এটা কিন্তু সুনির্দিষ্ট করা নাই। এখন মনে করেন আমি এমন একটা গুরুতর কথা বললাম, আদালত আমলেই নিলেন না, হলো না, হালকা চালে এটা রসিকতা করলাম, আদালতের দৃষ্টিতে একজন আইনজীবী আনলেন এবং বিচারক মনে করলেন হ্যাঁ আমিনুল রশিদের এই কথার আদালত মনে, অতএব তাকে তলব করো। এটা পুরোপুরি ডিপেন্ড করে যে আদালত কগনিজেন্সে নিলেন কি নিলেন না, বিচারক কি মনে করলেন। বিচারক ওভারলুক করতে পারে, ঠিক আছে উনি একজন সাংবাদিক, উনি বলেছেন পাদ দাও, আদালত মনে হইল না। 2013 সালে যখন আদালত রায় দিলেন কাদের মোল্লার একটা যুদ্ধাপরাধের মামলায়, আন্দোলন হলো, তো আদালতের রায়ের বিরুদ্ধে আপনি আন্দোলন করলেন, সেটা আদালত অবমাননা হয় নাই। তার মানে কি এইটা ডিপেন্ড করে যে আদালত অবমাননা কখন হবে। এখন তো সার্জিস এই যে কথা বলেছেন না, আদালতের রায়ের বিরুদ্ধে বা আদালতের বিরুদ্ধে, বিচারকদের বিরুদ্ধে প্রচুর কথা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলেছেন, সব তো আদালত পর্যন্ত যায় না। আবার আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, বিগত সরকার আমলে বাংলাদেশে অনেক রিনাউন্ড মানুষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সৈয়দ আবুল মকসুদ, তার মতো একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষকে আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে না, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি, সভাপতি, ঢাকা করেছেন না সভাপতি। এখন ওই সময় ওই বিচারক মনে করেছেন বা ওই আদালতে যারা ছিলেন তারা মনে করেছেন যে এইটা আদালত অবমাননা। সার্জিসের ক্ষেত্রেও তাই। সার্জিস যা বলেছেন এটা ক্ষোভের প্রকাশ। যে কোনো রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ক্ষোভ প্রকাশ করার এখতিয়ার নাগরিকের থাকা উচিত, এটা সভ্য রাষ্ট্রে থাকে। মত প্রকাশের স্বাধীনতা। কোন রায় আমার পছন্দ না হলে আমি সেটা অবশ্যই তার প্রোটেস্ট করতে পারি, এই রায়টা আমার থাকা উচিত, আমি বলতেই পারি যে আমার এই রায় পছন্দ হয় নাই। ইভেন আমি ওই রায়ের বিরুদ্ধে যদি কোনো স্ল্যাং ব্যবহার করি, সেই রায়টা থাকা উচিত। এখন সীমারেখা কতটুকু সেটা একটা বিষয়, এবং আদালত কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন। তো সার্জিসের জায়গায় এই একই লাইন যদি সাধারণ নাগরিক করতেন, এটা কোর্ট পর্যন্ত যেত না। কোর্ট পর্যন্ত গেছে কেন? কারণ সার্জিস একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, রাজনীতির এই সময় খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এনসিপির আপনি যেটা বললেন যে অনেকে ভালো নেতা, আবার অনেকে ফার্স্ট কমেন্ট করেন, সম্ভাবনাময়। এখন সার্জিসদের রাজনীতির স্ট্র্যাটেজিটাই সম্ভবত এই, ওনারা হয়তো আলোচনা থাকতে চান, এবং অনেকে এটাকে বলেন, 2টা শব্দ বলেন এনসিপিকে। একজন ওই যে সোশ্যাল মিডিয়া খুব আলোচিত একজন বক্তা, ইসলামী স্কলার আব্বাসী সাহেব, উনি বলেন যে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি। আবার অনেকে বলে যে এনসিপি জাতীয় ফেসবুক পার্টি। এরা ফেসবুক অ্যাক্টিভিটি করে, মধ্যরাতে ফেসবুকে পোস্ট দেয়, এই রসিকতাগুলো আছে। তো এখন
আপনাকে বুঝতে হবে যে এই যারা এই পলিটিক্যাল পার্টিটা করেছেন তারা সবাই বয়সে তরুণ, রাজনৈতিক প্রজ্ঞা এদের ওইভাবে তো নাই, একটা বয়স লাগে। তো ওনারা এসছেন অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা বিরাট আন্দোলন করেছেন, নেতৃত্বে ছিলেন, ফলে তাদের কাছ থেকে ওই পলিটিক্যাল ম্যাচুরিটি আমরা প্রত্যাশা এখন পর্যন্ত করি না। কিন্তু তাদের সতর্ক থাকা উচিত যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে। কিন্তু আমিন ভাই, রাজনীতির মাঠে তো আসলে বয়স দিয়ে হবে না। আপনি যখন একটি রাজনৈতিক শক্তি, তখন প্রতিপক্ষ আপনাকে রাজনৈতিক শক্তি হিসেবেই মোকাবেলা করবে। তাদেরকে এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হবে। তারা এই যে প্রচুর কমেন্ট করেন, সমালোচনা হয়, এই আদালত অবমাননার যে অভিযোগ, লিগ্যাল নোটিশ, বিএনপি সমালোচনা, এর মধ্য দিয়ে তারা তৈরি হবেন। এখন ডিপেন্ড করে যে ইন্টেনশনটা কি। তারা যদি মনে করেন যে না এইভাবেই পলিটিক্সটা করতে হবে, তাদের বিরুদ্ধে মূল অভিযুক্ত অন্য জায়গায়, যে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যেই ফ্যাসিজম বলেন বা স্বৈর শাসনের মধ্যে বাংলাদেশে ছিল বলে বলা হয়, সেখান থেকে পরিবর্তনের যারা নায়ক ছিলেন সামনে, তাদের বিরুদ্ধে যদি আগের মতোই চাঁদাবাজি, টাকা কামানো, বারান্দায় যদি তাদেরকে যেতে হয়, এর চেয়ে লজ্জার কিছু হয়। এটাই সবচেয়ে বড়। আগে যারা পাবলিক বাসে চড়তেন, আপনি ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাড়তে যদি চড়েন, এই টাকাটা কোথায় পেলেন, এই প্রশ্ন যদি ওঠে, তাহলে এর চেয়ে লজ্জার কিছু হয় না। ফেসবুকে কি লিখলেন, আদালত অবমাননা কি লিখলেন, আমি এটা আমলেই নিতে চাই না। বরঞ্চ তাদের বিরুদ্ধে তাদেরকে এই আত্মসমালোচনাটা করা দরকার যে ভাই, আমাকে জনগণ এইখানে প্রত্যাশাটা কি, মানে তাদের সার্জিস হাসনাত নাহিদদের ব্যাপারে মানুষের প্রত্যাশা তো ডিফারেন্ট, যে এটা নতুন পলিটিক্স করবে। তা আপনি তো সেই তদবিরবাজি, ধান্দাবাজি, চাঁদাবাজির মধ্যেই তো আছেন। আপনি তো প্রশ্নবিদ্ধ গাড়িতে চড়ছেন, আপনার তো এই গাড়িতে চড়ার কথা না, এই 2 কোটি টাকা দামের গাড়িতে আপনার চড়তে পারার কথাই না। আপনি যতই ব্যাখ্যা দেন অমুক ব্যবসায়ী দিয়েছেন, অমুক ব্যবসায়ী কেন দিল আপনাকে, আমাকে তো দেয় না, ওই ব্যবসায়ীর ইন্টারেস্ট আছে। তাহলে এইটা হচ্ছে মূল জায়গাটা। ফেসবুকে কি লিখলো এটা আমি পলিটিক্যাল রেটরিক হতে পারে, কিন্তু তাদের এই এনসিপি কে আসলে সতর্ক থাকতে হবে যে তাদের একটা দলের ভালো দিক আমি বলি, তারা যখন অভিযোগ পায় সাথে সাথে অ্যাকশন নেয়। প্রচুর লোককে বহিষ্কার করেছে তারা। কিন্তু এত বহিষ্কারই বা তাদের কেন করতে, কারণ তার মানে এইটাই তো কথা যে এত অভিযোগ আসবে কেন এই পার্টির বিরুদ্ধে। ফলে এই জায়গাটা তাদের অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আছে। তাদের উচিত হবে নতুন বাংলাদেশের কথা বলে না, আগে নতুন পলিটিক্যাল পার্টিটা করে। জি, ধন্যবাদ আমিনুল রশিদ ভাই। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি আসলে এই ঘাত প্রতিঘাতের মধ্য থেকেই এই তরুণ প্রজন্ম রাজনীতিক হয়ে উঠবে, এবং যারা এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যেও যে দ্বিধাদ্বন্দ্ব আছে, যে দূরত্ব আছে, এই সকল দূরত্ব ঘুচে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতাই আসলে গণতন্ত্রকে বিকশিত করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।